চুমুকে। জমে উঠেছে ঈদের আমেজ, আর ঈদের আমেজ মানেই চায়ের চুমুকের অনুষ্ঠান। আর তাই তো আপনাদের সঙ্গে আমি চলে এসেছি ভাবনা আহমেদ স্পেশাল কিছু নিয়ে। স্পেশাল কিছু মানেই কিন্তু সেলিব্রিটি থাকবে, থাকবে তাদের ঈদের উৎসব কেমন কাটছে সেটি নিয়ে নানা কথা। আর তাই তো আজ আপনাদের জন্য আমাদের মাঝে যাকে উপস্থিত রেখেছি তাকে ছাড়া কিন্তু কোনো সিনেমা হয় না। সিনেমা জগতে হিরো যেমন থাকে, ভিলেন যেমন থাকে, সেরকম মুখ্য চরিত্রে কিন্তু থাকে নায়িকা, এবং নায়িকা ছাড়া কিন্তু কোনো সিনেমাই যেন সুপারহিট হয় না। আর ঠিক সেরকম একটা সুপারহিট নায়িকা আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তাকে আপনারা সকলেই চিনেন এবং টিভি স্ক্রিনে প্রতিনিয়ত দেখে থাকেন। তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী মৌ খান। মৌ আপু, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? ঈদ মোবারক। খুবই ভালো লাগছে, খুবই প্রিটি লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি এসেছেন এই কারণে আমি একটু স্পেশালি সেজেছি। আর ঈদের আমেজটাকে আপনাকে পেয়ে তো আরো ভালো লাগছে, কারণ দর্শকরা কিন্তু আসলে একটু এক্সাইটেড থাকে, স্পেশালি তাদের সেলিব্রিটিটা ঈদে কি করছে সেটি নিয়ে। তো তাহলে আমরা একটু বসে পড়ি। হ্যাঁ, শিওর। আপু, ঈদের আমেজ তো চলছে, তুমি কিন্তু আমার খুবই কাছের, যদিও আমি তোমাকে আসলে আপনি তুমি বলি, কিন্তু আসলে তুমি যেহেতু আমার এত কাছের, এই জন্য তুমি বলতেই আসলে ভালো লাগে, এবং তুমিও আমার সাথে সেই কমফর্ট জোনটা পাও। তো ঈদের আমেজে একটু জানতে চাই যে প্রিয়জনের সাথে তো সকলেই ঈদ করে, কিন্তু এমন কোনো প্রিয়জন আছে যার সাথে ঈদ একদম করতেই হয় মা বাবা ছাড়া? মা বাবা ছাড়া আসলে প্রিয়জন বলতে ফ্রেন্ড সার্কেল বোঝা যায়। আমি আমার ফ্যামিলিকে টাইম দেই, যেমন ঈদের দিনে সকালবেলা, দেন বিকালটা আমি ফ্রেন্ড সার্কেলের সাথে টাইম স্পেন্ড করি। তো আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আছে যাদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। আচ্ছা, একটা তো ছড়া আছে, সেটা নিশ্চয়ই তুমি জানো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ। তো বইয়ের পাতায় যখন নিজের নামটা পড়তা তখন কেমন লাগতো আসলে? মজা লাগতো। কখনো কি ফ্রেন্ডরা এরকম পচিয়েছে বা বলেছে মৌ আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম অনেক গাছে? বলেছে, মৌ বউ এসবও বলেছে অনেক। কেমন লাগতো তখন এবং এখন কেমন রাগ লাগে হতো, ওটা ভেবে? প্রচন্ড রাগ হতো ছোটবেলায় যখন মৌ বউ এসব বলতো স্কুলে, তখন খুব রাগ হতো। আমরা তো আসলে খান বলতে একটু অন্যরকম দেখি, আমাদের ইন্ডাস্ট্রিতেও খান আছে, সেটা আমরা বলবো, কিন্তু তারপরে কিন্তু আছে শাকিব খান, সালমান খান, আমির খান, আপনি মৌ খান। তো এই খানদের সাথে কি কোনো মিল খুঁজে পান নিজের? ওনারাও অ্যাক্টিং করছেন, আমিও অ্যাক্টিং করছি, এতটুকুই মিল পাই। বাট ওনারা আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছেন, আমিও চেষ্টা করছি আমার মতো করে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার। আচ্ছা, তাদের সাথে যেহেতু নামের একটা মিল আছে, তাদের থেকে অনুপ্রেরণা আসলে পাওয়া হয় কিনা, বা তাদের এই তিনজনের মধ্যে আপনার পছন্দের কে? শাহরুখ খান। শাহরুখ খান। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিতেও তো খান আছে, তার সাথে কাজ নিয়ে কোনো কাজ হয়েছে কিনা বা অভিজ্ঞতা কেমন? না, তার সাথে এখনো আমার কোনো কাজের সুযোগ হয়নি। যদি ভবিষ্যতে কোনো প্ল্যান হয় ইনশাল্লাহ ভালো লাগবে কাজ করলে। নায়িকাদের ক্ষেত্রে কিন্তু সকলেই একটু পছন্দ করে, এবং এটা আসলে রেওয়াজ হয়ে গেছে যে নায়িকারা আসলে মিষ্টি হবে, প্রিটি হবে, তাদের মধ্যে একটা ইনোসেন্ট, একটা সফিস্টিকেটেড একটা আসলে লুকিং থাকবে, একটা অন্যরকম একটা আসলে ভাইব তাদের মধ্যে থাকবে। তো যেহেতু আপনার যদি সবাই বলে যে মিষ্টি বলে সবাই আখ্যায়িত করে, আসলে মিষ্টি বউ, তো সেক্ষেত্রে মিষ্টি কতটা মিষ্টি? সেমাইয়ের থেকেও কি বেশি মিষ্টি? এটা তো বলতে পারবো না, বাট আমি অনেক চুপচাপ, মানে খুব নিজের মানুষজন ছাড়া আমি কথাও খুব একটা কম, মানে খুব একটা বলি না, এরকম টাইপের মানুষ আমি। খুব চুপচাপ একজন মানুষ, খুব শান্ত বলতে পারেন। মিষ্টি কতটুকু জানি না, বাট মৌখান অনেক শান্ত। আচ্ছা, প্রেমে পড়ার আগে বা প্রেমে যখন মানুষ আসলে সফল হয় না, তখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকে, যেমন ওরে বলে বাবা। যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আরো নানান রকম আছে, বা এরকম বল তোমাকে না পেলে আমি বাঁচবো না। তো এই ধরনের হুমকি কখনো পাওয়া হয়েছে বা দেওয়া হয়েছে? দেইনি, এখনো পেয়েছি। আচ্ছা, তুই একটু জানতে চাই স্টোরিটা আসলে কোথা থেকে শুরু হয়েছে? না না, স্টোরি ওরকম ভাবে কিছু না, মানে ফেসবুকে অনেকেই অনেক সময় অনেক মেসেজ করে, অনেক ফিল্টার মেসেজে গেলে অনেক সময় দেখি যে অনেকেই লিখে যে আপনাকে অনেক ভালোবাসি, পছন্দ করি, আপনাকে ছাড়া বাঁচবো না, এরকম কথাবার্তা তো প্রায়ই দেখা হয়, প্রায় শোনা হয়। আচ্ছা, ব্যস্ত যারা থাকে প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে, যেমন আপনি অনেক ব্যস্ত থাকেন শুটিং পারপাস, অনেক কাজ নিয়ে, তো দেখা যায় যে যতটুকু সময় পাওয়া যায় নিজেকে একটু সময় দেওয়া, এবং ঘুম মনে হয় সকলেই পছন্দ করে, আই গেস তুমিও পছন্দ করবা। হ্যাঁ। তো এই যে ঘুমের যে একটা ব্যাপার কাজ করে, সো ঘুমানে গেলেই তো আসলে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন একটু
অন্যরকম দুনিয়াতে চলে যায়, দেখতে পছন্দ করে সকলেই, কেউ কেউ ঘুমিয়ে, কেউ কেউ আসলে জেগে থেকে স্বপ্ন জেগে দেখতে থেকে স্বপ্ন ভালোবাসে। দেখে। কিন্তু তুমি যখন ঘুমিয়ে স্বপ্ন দেখো, কোন ধরনের স্বপ্ন এরকম দেখেছো যে স্বপ্নটা বাস্তব হয়েছে বা যে স্বপ্নটা তোমার একটু অদ্ভুত লেগেছে? মারামারির সিন দেখেছি। স্বপ্নে? আচ্ছা, স্বপ্নে আচ্ছা। স্বপ্নে মারামারি করেছি। তো অ্যাকশন মুভি কি করা হয়েছে তোমার? হ্যাঁ, অ্যাকশন মুভি করা হয়েছে। মানে একদম ফুল অ্যাকশন না, বাট আমার মুভিতে অ্যাকশন ছিল বা আমি অ্যাকশন সিন করেছি। এরকম মুভি আমার করা হয়েছে। আমি রিসেন্ট একটা সিনেমা শুটিং শেষ করলাম, হুম, হুম। স্নেহের বন্ধন। তো ওইটাতেও বেশ অ্যাকশন, রোম্যান্স সবকিছুই ছিল। ইন্ডাস্ট্রিতে কাজ করার আগের যে মুহূর্তটা ছিল, যে মৌ খান যখন ছিলেন, তখন তো অবশ্যই টিভি স্ক্রিনে অনেক হিরোকে দেখেছেন, আপনি হিরোইনকেও দেখেছেন, বাট এমন স্বপ্নের কোনো হিরো ছিল যে আমি তার সাথে কাজ করতে চাই বা ইন্ডাস্ট্রিতে গেলে আমি তার সাথে কাজ করবই? না, আমি আসলে ফিল্মে আসার কোনো প্ল্যানই ছিল না। আমার ফ্যামিলি থেকে কখনোই ওরকম প্ল্যান ছিল না যে আমি ফিল্মের নায়িকা হব, সিনেমার নায়িকা হব। তো হ্যাঁ, আমি অনেক হিরোর কাজ পছন্দ করি। আমার পছন্দের অনেকেই আছেন। কিন্তু এখনো পর্যন্ত ওরকম হয়নি যে ওনার সাথে আমার কাজ করতেই হবে। বা আমি যাদের সাথে কাজ করেছি, আমি তাদের সাথে কাজ করে অনেক হ্যাপি। কারণ আচ্ছা। আমার কো-আর্টিস্টরা অনেক ভালো ছিলেন। আমি তাদের সাথে কাজ করতে পেরে আসলে অনেক হ্যাপি। আচ্ছা, এবং নায়িকাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় খুবই কমন, পজিটিভ নেগেটিভ যে বিষয়গুলো, রিউমার্স, স্ক্যান্ডাল যেগুলো জড়িয়ে থাকে, সেগুলো তো আমরা তো প্রতিনিয়তই দেখি। সবসময় দেখা যায় যে নিউজে ঢুকলেই অমুক নায়িকা তমুক নায়কের সাথে প্রেমে আবদ্ধ হয়েছেন, অমুক নায়িকা তমুক নায়ককে গোপনে বিয়ে করেছেন, অমুক নায়িকা তমুক নায়ককে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বা পালিয়ে গিয়েছেন। তো এরকম স্ক্যান্ডাল কখনো ফেস করা না, হয়েছে? এখনো হয়নি। কারণ আমি তো কোনো নায়কের সাথে কোনো প্রেম করিনি। আচ্ছা, যদি ইনকেস ধরো যে হয়েছে একটা স্ক্যান্ডাল, এরকম রিউমার্স ছড়িয়েছে, সেক্ষেত্রে কোন নায়কের সাথে স্বাচ্ছন্দ্যে তুমি চাইবে যে তার সাথে নামটা জড়াক, আর মানে ওর পালিয়ে না, গেছে এরকম না, একটা? না, 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 তো কারোর তোমার সাথে পছন্দের না। যদি শাহরুখ খান হয়, সেক্ষেত্রে কি করবে? সেটা খুশি হব। এটাই জিজ্ঞেস গৌরী করছি যে খান কোন মারবে নায়কের সাথে আমাকে। খুশি হবে? ওনার ওয়াইফ মারবে আমাকে। প্রেমে পড়লে তো মানুষ কত কিছুই করে, তাই না? প্রেমে পড়লে নাকি ব্রেইন কাজ করে না, তখন তো অনেক মন রকম, কাজ করে। হ্যাঁ মন কাজ করে, তখন অনেক রকম ইচ্ছে জাগে, অনেক রকম কিছু করতে ইচ্ছে করে। তার মধ্যে তোমার কি করতে সর্বপ্রথম ইচ্ছে করবে? মনে করো প্রেমে পড়ে গেছো এবং তুমি দর্শকদেরকে, জনগণকে জানাতে চাও যে তুমি আসলে জটিল প্রেমে পড়েছো, এই প্রেম থেকে তুমি ছুটতে চাও না বা ছুটতে পারবে না, সেক্ষেত্রে কি, তখন তোমার কি করতে মন চাইবে? কিভাবে জানান দিবা এটা? জটিল প্রেমে পড়লে তো আমি সেই মানুষটাকে সামনেই নিয়ে আসবো। সামনে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিব যে হ্যাঁ, আমি এই মানুষটার সাথে প্রেম করছি বা এই মানুষটাকে আমি ভালোবাসি। জটিল প্রেম এখনো যেহেতু হয়নি, সো বলতে পারছি না। আচ্ছা, মৌকে প্রেমে পড়ানোর জন্য ছেলেদের বা স্পেশালি ওই ছেলের কি কি গুণাবলী থাকতেই হবে? প্রেমে পড়ানোর জন্য অবশ্যই ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, ভালো মানুষ তো তুমি প্রথম দেখাতে বুঝতে পারবে না, না। মানে একটা মানুষ যখন একটা মানুষের সাথে প্রথমবার কথা বলবো বা একটা মানুষের সাথে কনভারসেশন হবে, তখনই আসলে মানুষের মেন্টালিটি অনেকটা বোঝা যায়, অনেকটা বোঝা যায়। অ্যান্ড ফার্স্ট লুক অনেক ইম্পর্ট্যান্ট, এটা আমি লুকিং বলবো। অফ কোর্স ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ফার্স্ট লুক অনেক ইম্পর্ট্যান্ট। তো দেখতে মোটামুটি ঠিকঠাক হতে হবে, পার্সোনালিটি ভালো হতে হবে, হুম হুম। ওয়েল ম্যানার্ড হতে হবে। আর যদি বলি হেয়ার স্টাইল? ডিক্যাপ্রিওর স্টাইল। আচ্ছা, স্মাইল কতটা মানে তোমাকে মানে এফেক্ট করে? একটা মানুষের তো স্মাইলটা অনেক কিছু। হ্যাঁ, একটা মানুষের স্মাইল অনেক তো তুমি কি ইম্পর্ট্যান্ট। ওটাও একটু দেখবা যে আসলে স্মাইলটা কেমন? আমি এত কিছু আসলে চিন্তা করব না। আমি আসলে চিন্তা করব মানুষটা কেমন, মানুষটা অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে কেমন, হ্যাঁ। আর মানুষটার পার্সোনালিটি কেমন, দ্যাটস ইট। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে পয়সা না হলেও চলবে, তাই না? তোমার কোয়ালিটির মধ্যে তো আসলে টাকা পয়সা আসছে না, মানে টাকা পয়সা দুজন মিলে ইনকাম করব, সমস্যা নেই। আচ্ছা, হাউ সুইট, এটা আসলে দরকার। আমরা তো ইন্ডাস্ট্রিতে যখন কাজ করি অনেক কম্পিটিশন আমাদের ফেস করতে হয়, স্পেশালি নায়িকাদের। তোমাদের সেক্টরে তো অনেক কম্পিটিশন, নতুন কিছু আসছে, কিন্তু বেশি দিন হয়তো বা কাজ করছেন, অল্প কিছুদিন কাজ করছেন, আবার চলে যাচ্ছেন। আবার ইন্ডাস্ট্রিতে ধরে রাখাটা, নিজের যে স্থানটা বা নিজের যে পজিশনটা এবং আমি যে আছি ইন্ডাস্ট্রিতে, সেটা ধরে রাখার জন্য কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করতে হয়, মুভিতে না হোক বা অন্যান্য টিভিসি, ওবিসি, ক্যাম্পেইন, বিভিন্ন প্রমোশন। তো এই ক্ষেত্রে এই যে চ্যালেঞ্জের যে একটা ব্যাপার কাজ করে, এবং কাজের ক্ষেত্রে অনেক সময় হয় যে তুমি কোন কাজটা সিলেক্ট করবে, সেক্ষেত্রে সিলেকশনে যদি একটু ভুল হয়, ভালো কাজও মিস হয়ে যায়। তো এই কম্পিটিশনের ক্ষেত্রে কতটুকু নিজেকে ব্যালেন্স করছো?
আমি এখনো ফিল্মের বাইরে খুব একটা বেশি কাজ করছি না, বাট তারপরেও কিছু কিছু কাজ তো করতেই হয়, কিছু প্রমোশনের কাজ বলো বা কিছু টিভিসি ওভিসি এগুলো করতে হয়। বাট আমি ওই জায়গা থেকে চিন্তা করি যে যেই জিনিসটা, যেই গল্পটা আমার কাছে ভালো লাগে বা যেই কাজের ক্ষেত্রে বলছি, টিভিসি বা অন্য কোনো সেক্টরের কাজের ক্ষেত্রে বলছি, যেটা আমার কাছে মনে হয় যে না এই কাজটা আমার করা উচিত, সেটা আমি করি। আর যেখানে চ্যালেঞ্জিং এর বিষয় আসছে সেটা হচ্ছে যে কাজ করতে গেলে আসলে একটু মাথায় রাখতে হয় যে কোন কাজটা আমার করা উচিত, কোন কাজটা করা উচিত না, কোনটা আমাকে এগিয়ে নিয়ে যাবে, কোনটা আমাকে পিছিয়ে নিয়ে যাবে। সো একটু কেয়ারফুল থেকে আসলে কাজ করা উচিত। এখন পর্যন্ত এমন কোনো কাজ আছে করার পরে তুমি রিগ্রেট করেছো? না, করার পরে রিগ্রেট করেছি এমন কোনো কাজ আমার জীবনে নেই মনে হয়। আচ্ছা, সিনেমা তো আমরা বাংলা সিনেমা, স্পেশালি বাংলা সিনেমার কিন্তু কিছু সিকোয়েন্স দর্শকদের আগে থেকেই জানা, যেমন নায়ক মার খাবে, তাদের একটা বিচ্ছেদ হবে, শেষে গিয়ে ভিলেন মার খাবে এবং পুলিশ আসবে। নায়িকাকে বাঁচাবে, নায়িকা চিৎকার করে বলবে আমাকে বাঁচাও। তো এরকম সিনারিও তো থাকে এবং এটা নিয়ে দর্শকরাও বেশ ফানি কন্টেন্ট বানান, দর্শকরা এটা নিয়ে ফান বেসড তৈরি করেন, আবার দর্শকরা এনজয়ও করেন। তো এরকম হয়েছে যে সিনেমাতে দেখতে গেছো, দেখার পরে তোমার কোনো সিন দেখে তোমার নিজেরই হাসি পেয়েছে, বাট এটা একটা সিরিয়াস সিন, হ্যাঁ হয়েছে। সেখানে কি আমরা একটু জানতে পারি, মানে কাজের ক্ষেত্রে এটা কিন্তু নিজের একটা কাজ নিয়ে না, একটা আমি কিছু একটা সিনেমায় ছিল যে ভিলেন আমাকে, কতগুলো ভিলেন আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলাম, তো হলেই আমার নিজেরই হাসি পেয়েছে যে মানে এগুলোও করতে হয়। আচ্ছা, আমরা সিনেমাতে আরেকটা দেখি যে ডাবিং এর ক্ষেত্রে অনেক নায়িকার ডাবিং অন্য কেউ করে দিচ্ছেন, সেক্ষেত্রে তোমার ডাবিং গুলো কি তুমি এখন না না, পর্যন্ত আমার নিজেই ডাবিং করেছো? আমি করি, সব সময় আমার ডাবিং আমি করি। আমার একটা কাজে মনে হয় ডাবিং মিস হয়েছিল, এটা আমার স্কেডিউলের প্রবলেম ছিল, এই কারণে হয়তো মিস হয়ে গেছে। তাছাড়া আমার ম্যাক্সিমাম সিনেমাতে ডাবিং আমার নিজের করা। আচ্ছা, এই মুহূর্তে এখন কাজের কেমন ব্যস্ততা তোমার? এখন আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত সময় পার করছি। আমার চাইল্ড অফ দ্য স্টেশন একটা ফিল্মের শুটিং শেষ হলো, এবং স্নেহের বন্ধন আরেকটা সিনেমার শুটিং অলমোস্ট শেষের দিকে, গানের শুটিং করলাম আমরা, আবারও গানের শুটিং হয়তো 11-12 তারিখে শুটিং আছে। তো সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশ। তোমার তো অনেক সুন্দর সুন্দর গান আছে, আমরা কি সেখান থেকে দর্শকদেরকে একটা গান দেখাতে পারি? অবশ্যই। কোন গানটি দেখাবো তোমার পছন্দের? আমার পছন্দের একটা অমানুষ হলো মানুষ সিনেমার বল না তুই আমার, জয় চৌধুরী আর আমি করেছিলাম। যেহেতু জয় চৌধুরীর সাথে রিসেন্ট আমি একটা সিনেমা করছি, সো আমি চাই যে ওর সাথে আমার একটা গান দেখানো হোক। ঠিক আছে, তাহলে আমরা গানটি দেখি, চলো। হ্যাঁ, দারুণ একটি গান দেখলাম, খুবই ভালো লেগেছে। Thank you. এই শুটিং এর একটু স্টোরিটা জানতে চাই, শুটিংটা কোথায় হয়েছে, কেমন সময় লেগেছে এবং ড্রেস আপ এগুলো কি তুমি করেছো কিনা, বা তোমার ড্রেস চুজ করার ক্ষেত্রে তুমি আসলে নিজের ডিসিশনটাই দাও কিনা? ড্রেস চুজ করার ক্ষেত্রে নিজের ডিসিশন প্লাস আমাদের কস্টিউম ডিজাইনার থাকে, সবকিছু মিলিয়েই একটা কম্বাইন্ড টিম ওয়ার্ক হয়। আর শুটিংটা হয়েছিল সাভারে, ম্যাক্সিমাম কাজ হয়েছে এটা আমরা করেছিলাম 2023 এরকম দিকে। তো সাভারে ম্যাক্সিমাম কাজ হয়েছিল, আর ডিরেকশন দিয়েছিলেন মন্তাজুর রহমান আকবর স্যার। আকবর স্যারের সাথে আমার প্রথম কাজ ছিল, তো সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা টিম ওয়ার্ক ছিল। আচ্ছা, তুমি যদি একদিনের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখো যে তুমি একদিনের জন্য একটা সুপার পাওয়ার পেয়েছো, যে তুমি যা করতে চাইবে তুমি সেটা করতে পারবে, তাহলে কোন তিনটি কাজ তুমি একদমই করবেই করবে? সুপার পাওয়ার। মানে তুমি যা কিছু করতে চাও সেটাই সম্ভব। তুমি যদি চাও তুমি একদিনের মধ্যে পুরো ওয়ার্ল্ডে রাজ করবে, তাহলে তুমি সেটাই করতে পারবে, মানে তুমি যেটা চাইবে সেটাই হবে। তাহলে কোন তিনটা উইশ তুমি করবে যেটা সাথে সাথে হোক? সুপারস্টার হয়ে যাব। আচ্ছা, একটা। বাকি দুটো? বাকি দুটো মানুষের মনের কথা জানতে পারি এমন কিছু ট্রাই করব, যাতে মানুষের মনে কি চলছে এটা জানতে পারি। আর আরেকটা হচ্ছে মানুষের উপকার করার চেষ্টা করব। নায়িকাদের তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে একটা সময় দেখা যায় যে তারা পেছনে কাজ করা শুরু করে, তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বা পেছনে কাজ করার ইচ্ছা আছে কিনা? ডিরেকশন আমি এখনো প্রিপেয়ার না ডিরেকশনের জন্য, পরবর্তীতে বাট ইচ্ছা আছে কোনো এক সময় যদি কখনো মানে মনে করি, এখন না, আরো 5-7 বছর 10 বছর পরে যদি কখনো মনে করি হয়তো করতে পারি, নাও করতে পারি, শিওর না। এক্সপ্রেশন তো নায়িকাদের প্রতিনিয়ত দিতে হয়, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন, কখনো ফানি, ইমোশনাল যেটা খুবই হার্ড, আবার দেখা যায় যে একটা রাগের একটা এক্সপ্রেশন, সব কিছু। এবং সেলফিতেও কিন্তু অনেক ধরনের এক্সপ্রেশন দেওয়া যায়, তাই না? আমরা সেলফি যখন তুলি, পিকচার একদম। তুলি,
তো কোন ধরনের এক্সপ্রেশন তুমি এই ইনস্ট্যান্ট, যদি আমি বলি যে বউ তুমি আমাকে কয়েকটা এক্সপ্রেশন দেখাও, এটা হোক সেলফিতে কিংবা কোনো রিয়েল যে অ্যাক্টিংয়ে করো, যেরকম রাগ, হাসি, এক্সপ্রেশনগুলো একটু তোমার কাছ থেকে একটু দেখতে চাই। হাসি দেখে ফেললাম। আর যদি ইমোশনাল বলি, ওয়াও, ভেরি নাইস। আর যদি ইমোশন অ্যান্ড রাগ, যে তোমার ভালো মানুষ, বাসার মানুষটা তোমার সাথে একটা করেছে যেটা তুমি খুব কষ্ট পেয়েছো, তার তুমি রাগও বটে, তাহলে সেই এক্সপ্রেশনটা তোমার কেমন হবে? চোখে ছলছল পানি কিন্তু এক্সপ্রেশনটা অ্যাংরি। দারুণ দারুণ দারুণ, ওয়াও, খুব ভালো। আচ্ছা, Thank you. কাজ করতে গেলে তো আমরা নতুনদের সাথে পরিচয় হই, বিভিন্ন লোকেশনে, যেমন তুমি বলছিলে বিভিন্ন লোকেশনে গিয়ে শুট করা হয়। তো এই ব্যাপারগুলো তোমার কাছে কেমন লাগে, এবং এই শুটিং পারপাসে সবচেয়ে ইন্টারেস্টিং কোন জিনিসটা তোমার পছন্দ? অনেক জায়গায় এক্সপ্লোর করা হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড সবচেয়ে ভালো জিনিস হচ্ছে শুটিংয়ের পুরো টিমটা মিলে যখন একসাথে কাজ করি, আউটডোরে যখন যাই মানে বেসিক্যালি, তো প্রত্যেকটা মানুষ যখন একজন আরেকজনের খোঁজ খবর নেয়, সবাই সবার টেক কেয়ার করছে, খেয়েছেন কিনা, কি করছেন, মানে সবাই সবার একটা মানে ফ্যামিলির মতো হয়ে যায়। এই জিনিসটা ঠিক। আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড যখন চলে আসি শুটিং, একটা লং আউটডোর করার পরে যখন চলে আসি, তখন সবার মন খারাপ হয়ে যায়। এটা আসলে মানে ভিতর থেকে ভিতরকে অনেক টাচ করে, যে আসলে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় সবার সাথে। এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। আচ্ছা, সবার তো একটা সিগনেচার, একটা স্টাইল থাকে যেটা স্পেশালি, কারণ নায়িকারা কিন্তু অনেকের আইডল হিসেবে কাজ করে, ইন্সপায়ার হিসেবে কাজ করে, আইডিওলজি হিসেবে থাকে। তো তাদেরকে অনেক মানুষ ফলো করে, তাদের ড্রেস আপ, তাদের গেট আপ, তাদের বাচনভঙ্গি সব কিছু। তো তোমার পার্সোনালি যে স্টাইলটা তুমি ফলো করো, বা তোমার আসলে আইডল কে, এবং তুমি কিভাবে নিজের স্টাইলটাকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসো? আমি নিজের স্টাইল বলতে আমি যেই ড্রেসটা পরে খুব কমফোর্ট ফিল করি সেটাই পরি। যেমন আজকে আমার কাছে মনে হচ্ছিল যে একটু শাড়ি পরবো, আমি শাড়ি পরেছি। অ্যান্ড এভরিডে ওয়্যারের জন্য আমি কিন্তু একটা জিন্স টি শার্ট পরে বেরোয় যাই। আমি এরকম টাইপের মানে খুবই কমফোর্টেবল ড্রেস আমি পরতে পছন্দ করি, কমফোর্টেবল কামিজ এরকম কিছু। তো আমি আমার স্টাইল বলতে আমি খুবই ক্যাজুয়াল থাকতে পছন্দ করি, খুবই ন্যাচারাল থাকতে পছন্দ করি। এটাই আমার কাছে ভালো লাগে। তো তোমার আইডলকে তুমি কাকে ফলো করো? আমার শাবনূর আপুর অভিনয় আমার খুবই পছন্দের। বাংলাদেশের মানে আমার খুব পছন্দের অভিনেত্রী বলতে গেলে শাবনূর আপু। ফলো করি বলতে পারবো না ঠিক অভিনয়টা একদম প্রপার ওইভাবে ফলো করি কিনা জানি না। বাট হ্যাঁ, শাবনূর আপুর অভিনয় আমার খুব পছন্দের। আচ্ছা, আর যদি বলি স্টাইলিশ হিসেবে কাকে ফলো করা হয়? অনেকেই আছেন আমাদের দেশে, মৌসুমী আপু অনেক স্টাইলিশ ছিলেন। আচ্ছা, তো এখনো যারা কাজ করছেন বেশ ভালো, ওনারা অনেক অনেক স্টাইলিশ, কিন্তু ফলো করি না কাউকে ওইভাবে। আচ্ছা, আমি আমার নিজের স্টাইল ক্যারি করি। আচ্ছা। আমাদের ইন্ডাস্ট্রিতে তো হিরো হিরোইন দুজনেই আছেন। তো আমি যদি বলি যে ৩টা হিরো এবং ৩টা হিরোইনের নাম তোমাকে বলি, তাদের সাথে কাজ করার যাদের অভিজ্ঞতা আছে, যদি না থাকে হয়তোবা দূর থেকে চেনা বা জানার জায়গা থেকে তাদের জন্য তোমার কি বলা আছে? সাপোজ আমি একটা নাম বলছি, তোমার ফার্স্ট যে সেন্টেন্সটা মাথায় আসছে তুমি সেখান থেকে একটা সেন্টেন্স নিয়ে বলে ফেলবে, ঠিক আছে? শুরুতে আমি একটু হিরোদের আগে শুরু করতে চাই। প্রথমে জানতে চাই নীরব। গুড লুকিং। আচ্ছা, গুড লুকিং। শাকিব খান। মেগাস্টার। দীপজল। অসম্ভব ভালো একজন মানুষ। আচ্ছা, এবার যদি নায়িকাদের কথা বলি, তাহলে পূজা চেরি। সুইট। আচ্ছা, দিঘি। সুইট, বাবলি, এবং লাস্ট ওয়ান নুসরাত ফারিয়া। ভেরি স্টাইলিশ। ওর কোন ব্যাপারটা তোমার বেশি ভালো লাগে? স্টাইলিশ তো আছে, ওর বাচনভঙ্গিও বেশ ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, নিজের কোন গুণটা তুমি আসলে একটু মাইনাস করতে পারলে ভালো হতো? বা গুণ না, আসলে বেগুন বলা যায়, যে যে একটা একটা থাকে না যে এইটা আমার একটু নেগেটিভ সাইড, এটা আমি চাই আমার লাইফ থেকে চলে যাক, বাট আমি পারছি না। আমি বেশি সহজ সরল, মানুষকে অনেক সহজে বিশ্বাস করি, এই জিনিসটা আসলে কন্ট্রোল করা উচিত। এখন কি একটু চেঞ্জ হয়েছে? চেষ্টা করছি। আচ্ছা, ব্যক্তি জীবনে পরিবারের সাথে, প্রিয়জনের সাথে কাটাতে সবাই চায়। যখন একা থাকো তখন জীবনের অনেক ডিসিশন নিয়ে রিগ্রেটের পাশাপাশি ভালো লাগা কি কি কাজ করে? ভালো লাগাই সবকিছু। আমি খুবই পজিটিভ মানুষ, আমার কাছে ভালো লাগে ম্যাক্সিমাম টাইম কাজ করে। ভালো লাগা বলতে ফ্যামিলির সাথে আছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। বিকজ আমি খুবই ঘরকুনো একজন মানুষ, পরিবারকে অনেক বেশি ভালোবাসি।
আর নিজে লাইফে যতটুকু করতে পেরেছি, যতটুকু অ্যাচিভ করেছি, এটা একটা ভালো লাগার বিষয়। আচ্ছা, এবার একটা শেষ প্রশ্ন, মৌ খান স্কিন কেয়ারে কি কি অ্যাপ্লাই করে, স্কিন কেয়ার কিভাবে করে? আমি পানি খাই প্রচুর, আমি ঘুমাতে ভালোবাসি, এটাই আমার স্কিন কেয়ার। এইটা এইটা আসলে কোনো মেয়ে মনে বলে না নাকি? না আরো তো আছে না, মুখে কি মাখা হয় সুন্দর থাকার জন্য? অ্যাপ্লাই করি, আচ্ছা, একটু আচ্ছা। সানস্ক্রিন দিনের বেলা অ্যাপ্লাই করি, একটু রোদ থেকে বাঁচার চেষ্টা করি, দ্যাটস ইট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুবই চমৎকার একটা আড্ডা হয়েছে, খুবই ভালো লেগেছে তুমি এসেছো। তোমাকে অনেক 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 শুভকামনা। ধন্যবাদ। ও থ্যাংক ইউ সো মাচ, শুভকামনা রইল তোমার জন্য, এবং আমরা আগামীতে তোমার কাছ থেকে অনেক ভালো ভালো কাজ পেতে চলেছি, আশা করছি। ভালো থাকবে, আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক, থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বের নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই রাখবেন, এবং যাবার আগে সকলকে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।